সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি দিলীপ। আজকে মৌর্য সাম্রাজ্য নিয়ে আমরা আলোচনা করব। প্রাচীন এবং মধ্যযুগটা আমি পুনম দালাল দাহিয়া থেকে পড়াচ্ছি। আর মৌর্য সাম্রাজ্যের আগে ছিল নন্দ বংশ। নন্দ বংশকে উৎখাত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এইবারে আহ বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে সাল মনে রাখাটা অনেকেরই সমস্যা হয়। এইবারে যদি আমরা হিস্ট্রি হিস্ট্রিকে ক্রোনোলজি করে আকারে যদি আমরা পড়ি, তাহলে সাল বা ইয়ার মনে রাখাটা আমাদের ক্ষেত্রে ইজি হবে। আমরা যদি দেখি, এর আগের ক্লাসে আমরা যে ভিডিওগুলো করেছি, আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবে। আমরা হরপ্পা সভ্যতা থেকে যদি আমরা নিই, এটা যদি আমরা দেখি একটা গ্রাফ, সব দিকে হরপ্পা সভ্যতা মূলত 2700 থেকে 1500 বিসি ছিল। এটা হরপ্পা। আর হরপ্পা সভ্যতার পরে আছে বৈদিক যুগ বা ভেদিক যুগ, যেটা আমরা বলি ভেদিক ইরা। এটা ছিল 1500 থেকে 500 বিসি। বৈদিক যুগের পরে আমরা বৈদিক যুগে ছোট ছোট যে রাজ্যগুলো ছিল সেগুলো গঠন করে বড় বড় মহাজনপদে পরিণত হয়, যেটাকে আমরা ষোড়শ মহাজনপদ বলি। এরপরে ষোড়শ মহাজনপদ তৈরি হয়। সাম্রাজ্যবাদের যুগ আমরা যেটা আগে পড়েছি, এটা মহাজনপদ এখানে হয়, মহাজনপদ। এইবারে মহাজনপদ 500 বিসির পরে শুরু হচ্ছে। মহাজন ষোড়শ মহাজনপদের যতগুলো মহাজনপদ আছে, তার মধ্যে মেন যেটা ছিল সেটা ছিল মগধ। এই মগধকে ঘিরেই আহ অন্য রাজ্যের সাথে সংঘর্ষ সংঘর্ষ বাঁধে। তো মগধকে নিয়ে আমরা আলোচনা করব। মগধ, এরপরে হর্ষঙ্ক বংশ শুরু হয় ধীরে ধীরে। তারপরে আমরা যদি দেখি 324 থেকে 187 বিসি যেটা আছে, 187 বিসি, এই যুগটাকে বলা হয় মৌর্য যুগ, মৌর্য এরা বা এম্পায়ার, মৌর্য এম্পায়ার। এইবারে আমরা মৌর্য বংশের ইতিহাস আমরা কোথা থেকে মূলত জানি আমরা, সেটা আমরা আগে দেখে নিই। তোমরা খাতা কলম নিয়ে বসবে, যেগুলো যেগুলো মেইন ইম্পর্টেন্ট হবে আমি বলে দেবো, তোমরা নোট করতে থাকবে ধীরে ধীরে। মৌর্য বংশের ইতিহাস মূলত কৌটিল্যের অস্ত্রশস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থিনিসের মেগাস্থিনিসের ইন্ডিকা, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, আর হেমচন্দ্রের, এটা ইম্পর্টেন্ট বই, এগুলো তো ইম্পর্টেন্ট, এটার সাথে এটাও, হেমচন্দ্রের পরিশিষ্ট পার্বণ, পরিশিষ্ট পার্বণ। এটা কোশ্চেন এসেছিল যে পরিশিষ্ট পার্বণ মূলত কোন ধর্মকে নিয়ে রচিত হয়েছে। এর উত্তর হবে জৈন। পরিশিষ্ট পার্বণের মধ্যে কি ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য যে জৈন ধর্ম গ্রহণ করেছিল এবং শ্রাবণ বেলেগুলাতে তার দেহত্যাগ করেছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের জৈন ধর্ম গ্রহণ সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা আছে পরিশিষ্ট পার্বণের মধ্যে আছে। এটা ইম্পর্টেন্ট বই। আর বাকি বিদেশি যেগুলো আছে সেগুলো তো আছে, জাস্টিন, প্লুটার্ক, প্লিনি, অনেক আছে। আর মুদ্রা রাক্ষসটা কি, মানে মুদ্রা রাক্ষস নিয়ে যদি একটু বলি, মুদ্রা রাক্ষস মূলত চন্দ্রগুপ্ত মৌর্য চালাকি করে যে অন্য রাষ্ট্রগুলোকে জয় করেছিল সেই নিয়ে বর্ণিত আছে মূলত মুদ্রা রাক্ষস।
আর কৌটিল্য অর্থশাস্ত্র, মেগাস্থেনিস ইন্ডিকা, সেটা আমি পরে আলোচনা করছি। এটা তো দুটো ভাইটাল বই বটেই। আর চন্দ্রগুপ্ত মৌর্যের বা মৌর্য সাম্রাজ্যের যদি আমরা ইতিহাস দেখি, কিছু কিছু ঘটনা আছে। যেমন চন্দ্রগুপ্ত আহ চন্দ্রগুপ্তের ইতিহাস যদি বলি, চন্দ্রগুপ্তের মাতা হচ্ছে মুরা বলে একজন ছিলেন। এই মুরা হলো নন্দ বংশেরই একটা রাজার শূদ্র পত্নী। কিছু কিছু বইয়ে এটা দেওয়া আছে যে নন্দ বংশের এক রাজার শূদ্র পত্নী। তাই চন্দ্রগুপ্ত মৌর্যকে অনেকেই শূদ্র বংশে বলা হয়ে থাকে। আর কিছু যেগুলো বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে, সেগুলোতে বলা হয়েছে যে হিমালয়ের পাদদেশে পিপ্পিলি বন বলে একটা জায়গা আছে। পিপ্পিলি বন, পিপ্পিলি বন বলে একটা জায়গা আছে। এটা হিমালয়ের নিচে, হিমালয়ের পাদদেশে পিপ্পিলি পিপ্পিলি বন জায়গার একটা শাসক ছিলেন মৌর্য বংশ। পিপ্পিলি বন জায়গার মৌর্য বংশের একটা শাসক ছিলেন। এই মৌর্য বংশটা কিন্তু ক্ষত্রিয় ছিল। মৌর্য বংশের শাসকের সন্তান ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবারে তার আগে একটা ঘটনা হয়েছিল যে আমাদের নন্দ বংশে সেই সময় শেষ রাজা ধননন্দ ছিলেন, যিনি খুব মানে নির্মম শাসক ছিলেন, প্রজাদেরকে খুব উৎপীড়ন করতেন। তার রাজসভায় কৌটিল্য বলে, কৌটিল্য যেমন কৌটিল্য তিনটা নাম আছে, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত আর চাণক্য। চাণক্য ছিলেন মানে খুব বিদ্বান ব্যক্তি। উনি গিয়েছিলেন, চাণক্যর যে মানে চেহারা চেহারা খারাপ ছিল খুব, চোখগুলো বড় বড় ছিল, একটা দাঁত ভাঙা ছিল, নেড়া মাথা ছিল, পিছনে চুল ছিল। তো সেটা দেখে হাসি মজাক করে তাকে মানে রাজসভায় অপমানিত করা হয়। তখন কৌটিল্য রাজসভাতেই শপথ নিয়েছিল, পণ নিয়েছিল যে যতদিন না পর্যন্ত আমি নন্দবংশকে নন্দবংশকে উৎখাত করবো, ততদিন পর্যন্ত আমি আমার যে ছুটি ছিল সেটা আমি বানবো না। সেই দিনে ও চুল খুলেছিল। এবার সেখান থেকে অপমানিত হয়ে সে বার হয়ে যায়। এবার বার হয়ে যাওয়ার পরে রাস্তাতে দেখে যে কিছুগুলো বাচ্চা রাজা রানী খেলা করছে। এইবারে সেই বাচ্চাগুলোর মধ্যে একজন রাজা হয়েছে, বাকিগুলো প্রজা হয়েছে। একজন এসে তাকে রাজার সামনে অভিযোগ করছে যে এই ছেলেটা চুরি করেছে। তো তখন ওই বাচ্চা রাজা তাকে আদেশ দেয় বাকি সেনাপতিকে, যে সেনাপতি একে 5 চাবুক মারো। এবার সেনাপতি সেই মতো 5 চাবুক তাকে মেরেছে। 5 চাবুক মারার পর বলছে আচ্ছা ঠিক আছে, ওকে তো 5 চাবুক মেরেছো, আমাকে 10 চাবুক মারো। এবার রাজাকে 10 চাবুক মেরেছে। এই ঘটনা দেখে বিস্ময় হয়ে চাণক্য ওই রাজাকে কোশ্চেন করে, ও বাচ্চা রাজাকে, যে আচ্ছা এই যে তুমি তাকে 5 চাবুক মারলে, 5 চাবুক মারার আদেশ দিলে, অবশেষে 10 চাবুক, 10 চাবুক তুমি নিজে কেন খেলে? তখন সে উত্তর দিচ্ছে যে যে রাজ্যে মানে ভুখের জন্য, খিদার জন্য লোক, একটা মানুষ চুরি করে, সেই সেই রাজ্যে রাজার কোনো দাম নেই। সেই রাজার 10 চাবুক খাওয়ারই যোগ্য। এটা শুনে চাণক্য অভিভূত হয় এবং ওই ছেলেটিকে তার মায়ের কাছে নিয়ে যায়। তার মায়ের কাছে পারমিশন নিয়ে চাণক্য তাকে তক্ষশিলায় নিয়ে যায়। তক্ষশিলা বর্তমানে পাকিস্তানের মধ্যে আছে। এইবারে সেইখানে গিয়ে তাকে, ওই ছেলেটিকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই ছেলেটি পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য নামে পরিচিত হয়। আর
তার সাথে আরেকটি ঘটনা ঘটেছিল যে সেই সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, আর ভারত আক্রমণ করে করে শেষ পর্যন্ত মগধের সামনে চলে আসে। ইতিহাসে কোথাও বর্ণিত এইভাবে নেই যে মগধকে তিনি জয়লাভ করেছিলেন। এবারে আলেকজান্ডারের কৃতিত্ব শুনে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের কাছে যান এবং গিয়ে আলেকজান্ডারের রাজ দরবারে গিয়ে ও বলেন যে আমি চন্দ্রগুপ্ত মৌর্য, ধনানন্দকে আক্রমণ করতে হবে, তাকে হারাতে হবে। এই শুনে ক্রুদ্ধ হয়ে আলেকজান্ডার তাকে আদেশ দেন যে একে ফাঁসিতে চড়ানো হোক। সে যাই হোক, বহু কষ্টে সেখান থেকে চন্দ্রগুপ্ত সেখান থেকে পলায়ন করেন, আর চাণক্যের সাহায্যে কিছুদিনের মধ্যেই মগধ সাম্রাজ্য আক্রমণ করেন আর মগধের সিংহাসনে আরোহণ করেন। এইবারে এগুলো তো ঘটনা, এগুলো তো পরীক্ষায় আসে না, জাস্ট তোমাদের জানার জন্য, বোঝার জন্য জাস্ট একটু বললাম। যে যে কোয়েশ্চেন গুলো আসে আমি লিখছি, তোমরা খাতাতে নোট করে নেবে। ভারতের ম্যাপটা যদি আমরা এটা রাফ যদি আমরা করি, তোমার আলেকজান্ডার এই পাশ থেকে আক্রমণ করেছিল, উত্তর পূর্ব নর্থ ওয়েস্ট থেকে আক্রমণ করেছিল, আর মগধ সাম্রাজ্যটা তখন ধননন্দ্রী যেটা ছিল এই জায়গাতে ছিল, বিহার, বাংলা, উড়িষ্যা জুড়ে এই জায়গাটাতে। এইবারে 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা যান। যখন আলেকজান্ডার এখান থেকে আক্রমণ করে ব্যাক হয়ে যায় তখন ব্যাবিলনে মারা যান, আর তার যে সাম্রাজ্য, তার সাম্রাজ্যটা তার যে সেনাপতি ছিল সেনাপতি গুলোর মধ্যে ভাগ করে দেয়। এই যে ভাগটা আফগানিস্তান, বালুচিস্তান বা ওই কি বলে গুজরাট, রাজস্থানের কিছুটা অংশ, এই ভাগটা পড়ে সেলুকাস নিকেটরের। তার সেনাপতি ছিল আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকটর। এইবারে 302 খ্রিস্টাব্দে, 302 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে, খ্রিস্টপূর্বাব্দ সরি, 302 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাস নিকেটরের যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য জয়ী হয়, আর অখণ্ড ভারত যেটা আমরা বলি, অখণ্ড ভারতের অধিপতি হয়। এইদিকে বাংলা, আসাম পর্যন্ত, এই নিচের কিছুটা অংশ ছাড়া, তামিলনাড়ু, কেরালার কিছুটা অংশ ছাড়া এই অখণ্ড ভারতের অধিপতি হন। সেলুকাস নিকেটর তার এই যে জায়গাগুলো, হিরাট বা আফগানিস্তান, বালুচিস্তানের এই অংশগুলো চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে দেন, আর তার নিজস্ব কন্যা হেলেন বলেছিলেন, হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেন। ফলস্বরূপ, যৌতুক স্বরূপ চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে 500টা হাতি দেন, যুদ্ধ হাতি, 500টা হাতি উপহার হিসেবে দেন, আর অখণ্ড ভারতের অধিপতি হন। এইবারে এখানে কোশ্চেন আছে, ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে আরেকটা কনফিউশনের কোশ্চেন থাকে, এখানে যদি উত্তর ভারতের বলতো তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য হতো না, তখন হতো মহাপদ্মনন্দ। কিন্তু যদি বলা হয় ভারতের, সমগ্র ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তখন চন্দ্রগুপ্ত মৌর্য। এই কথাটা কে বলেছেন? WBCS মেন্সের এই কোশ্চেনটা এসেছিল। এই কথাটা কে বলেছেন এটা লিখে নাও, হেমচন্দ্র রায়চৌধুরী। হেমচন্দ্র রায়চৌধুরী।
হেমচন্দ্র হেমচন্দ্র রায় চৌধুরী বলেছিলেন যে চন্দ্রগুপ্তকে ভারতের, এটা লিখে নাও, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, ঐতিহাসিক সম্রাট। ইংরেজিতে যদি বলি, ফার্স্ট হিস্টোরিক্যাল ফাউন্ডার অফ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্য এরপরে কি করে, শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন। এটা তো আমরা সবাই জানি। কার কাছে জৈন ধর্ম গ্রহণ করেন? তার গুরুর নাম কি? তার গুরুর নাম হচ্ছে ভদ্রবাহু। ভদ্রবাহুর কাছে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন। এবারে ভদ্রবাহু নিয়ে একটু যদি বলি, যে আমাদের জৈন ধর্ম দুটা ভাগে বিভক্ত, একটা শ্বেতাম্বর, একটা দিগম্বর। শ্বেতাম্বর আর দিগম্বর। শ্বেতাম্বর মানে শ্বেত বস্ত্র ধারণ করবে, সাদা বস্ত্র। আর দিগম্বর মানে উইদাউট বস্ত্র, মানে কোনো বস্ত্র থাকবে না, উলঙ্গ। এইবারে এইটা যখন ভাগ হয়, উত্তর ভারতে থাকে শ্বেতাম্বর, শ্বেতাম্বর ধর্মটা যে দেখতেন বা কি করতেন, তার নাম স্থূলভদ্র, স্থূলভদ্র। আর এখান থেকে যিনি দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেন, সেটাকে বলা হয় দিগম্বর, দক্ষিণ ভারতে মূলত। এই দিগম্বর সেক্টর দেখতেন ভদ্রবাবু, ভদ্রবাবু। ক্লিয়ার? আর শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য শ্রাবণ বেলেগোলায় তার দেহত্যাগ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্রাবণ বেলেগোলা। তাহলে শ্রাবণ বেলেগোলা কোথায় আছে? শ্রাবণ বেলেগোলা, শ্রাবণ শ্রাবণ বেলেগোলা আছে কর্ণাটক, কর্ণাটকের মহীশূর রাজ্যে, মহীশূর রাজ্যে শ্রাবণ বেলেগোলা। ক্লিয়ার? এইবারে আমরা একটু ওই অর্থশাস্ত্র আর ইন্ডিকা নিয়ে একটু আমরা আলোচনা করে নিচ্ছি। অর্থশাস্ত্রটা কি? এটা ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন ছিল যে অর্থশাস্ত্র মূলত কোন সাবজেক্টের উপর রচিত হয়েছে। অর্থশাস্ত্র মানে আমরা ধরে নিই ইকোনমিক্স, কিন্তু ইকোনমিক্স মূলত ইকোনমিক্স নয়, ইকোনমিক্স তার মধ্যে পড়ে। ডাইরেক্ট কোশ্চেন ছিল যে অর্থশাস্ত্রের মিনিং হলো বা কোন সাবজেক্টের উপর অর্থশাস্ত্র রচিত হয়েছিল। তার উত্তর হবে দ্য সায়েন্স অফ, ডাইরেক্ট কোশ্চেন ছিল, এই লাইনটাই অপশনে ছিল, দ্য সায়েন্স অফ স্টেট ক্রাফট, দ্য সায়েন্স অফ স্টেট ক্রাফট। অর এটাও থাকতে পারে দ্য সায়েন্স অফ, দ্য সায়েন্স অফ ম্যাটেরিয়াল ওয়েলবিং। বেশি ভাবার দরকার নেই, জাস্ট এইটা মনে রাখবে, এই ধরনের অপশনে থাকে। আর অর্থশাস্ত্র মূলত মানে 15টা বই মিলে অর্থশাস্ত্র গ্রন্থটা রচিত। এটা লিখে নাও তাহলে, ইট কন্টেন্স 15 বুকস। 15টা বই মিলে অর্থশাস্ত্র গ্রন্থটা রচিত। এইবারে যেমন আজকালের আমাদের বই, মানে পেজের উপর যেভাবে লেখা, মানে একটা বই যেভাবে লেখা, অর্থশাস্ত্রটা কিন্তু কোনো কাগজের উপর রচিত হয়নি। অর্থশাস্ত্রটা রচিত করেছিল পাল্ম লিভস বলে, পাল্ম,
PALM, পালম লিভস। পাল্প মানে হলো খেজুর গাছ জাতীয় পাতা। খেজুর গাছ জাতীয় পাতার উপরে অর্থশাস্ত্র বইটা রচিত ছিল। এটি পুনরুদ্ধার করেন কে? ডিসকভার কে করেন? পুনরুদ্ধার করেন লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পুনরুদ্ধার করেন আমাদের ভারতীয় লোক আর শামা শেট্টি। আর শামা শাস্ত্রী। অর্থশাস্ত্র বইটা পুনরুদ্ধার করেন আর শামা শাস্ত্রী। আর চাণক্যকে ইতালির মেকিয়াভেলি বলা হয়। ইতালির নবজাগরণে মেকিয়াভেলির যে ভূমিকা ছিল আর তার সাথে তুলনা করা হয় চাণক্যকে। তাহলে কম্পেয়ার টু ইতালিয়ান মেকিয়াভেলি, চাণক্যকে মেকিয়াভেলির সাথে তুলনা করা হয়। মেকিয়াভেলি মেকিয়াভেলি একটা গ্রন্থ লিখেছিল, দ্য প্রিন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য প্রিন্স। চাণক্য যেমন অর্থশাস্ত্র লিখেছিলেন, মেকিয়াভেলি লিখেছিলেন দ্য প্রিন্স। আর এরপরে ইন্ডিকা বইটি রচয়িতা মেগাস্থিনিস, আমরা জানি মেগাস্থিনিস কে ছিলেন? ওই যে বললাম গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটর যখন তার মেয়েকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিবাহ দেন, সেই সময়তেই মেগাস্থিনিসকে গ্রিক অ্যাম্বাসেডর হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠান। গ্রিক অ্যাম্বাসেডর হিসাবে। অ্যাম্বাসেডর যেমন বর্তমানেও আছে, যে আমেরিকান অ্যাম্বাসেডর ভারতীয় কে আছে, বা ভারতে আমেরিকান অ্যাম্বাসেডর কে আছে, বা সেই ধরনের রাজদূত বলা হয়। রাজদূতের প্রচলন আমাদের এখনো আছে। তো গ্রিক অ্যাম্বাসেডর ছিলেন। ইন্ডিকা অনুযায়ী মেগাস্থিনিস, WBCS মেন্সের এটা কোশ্চেন, যে ভারতীয় সমাজকে কটি ভাগে ভাগ করেছিলেন? মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কাস্ট বেসড, জাতি অনুযায়ী, কাস্ট বেস অনুযায়ী ভাগ করেছিলেন 7টি ভাগে। তাহলে 7টি ভাগে ভারতীয় সমাজকে ভাগ করেছিলেন। এবারে এই কোশ্চেনটা এসেছিল। আর 7টা সমাজ যদি আমরা বলি, অতটা ইম্পর্টেন্ট নয়, কারো যদি হিস্ট্রি অপশনাল আছে সেই ক্ষেত্রে কাজে লাগবে। তাও তোমরা জেনে রাখো যে 7টা সমাজ কি ছিল। 1 নম্বরে ছিল ফিলোজফার ফিলোজফার মানে দার্শনিক। 2 নম্বরে লিখো ফার্মার বা কৃষক। 3 নম্বর লিখো হার্টসম্যান এন্ড হান্টার। হার্টসম্যান এন্ড হান্টার মানে পশুপালক এবং শিকারী। হার্টসম্যান মানে পশুপালক এবং শিকারী। 4 নম্বরে লিখো সোলজার, SOLDIER, সোলজার বা সৈনিক। 5 নম্বরে লিখো ওভারসিয়ার বা তত্ত্বাবধায়ক বা অধ্যক্ষ বলতে পারো। আর 6 নম্বরে লিখো আর্টিসান, ARTISAN, আর্টিসান এন্ড ট্রেডার।
আর্টিসান এন্ড ট্রেডার্স মানে কারিগর এবং ব্যবসায়ী, কারিগর এবং ব্যবসায়ী। 7 নম্বরে কিংস কাউন্সিলর, কিংস কাউন্সিলর, কিংস কাউন্সিলর এটা রাজার পরামর্শদাতা, রাজার পরামর্শদাতা। ঠিক আছে। আর এই যে সমাজের 7টা ভাগ, এই 7টা ভাগ মূলত পেশাগত ভাবে ভাগ করেছিল, পেশাগত ভাবে। আর কি পেশাগত ভাবে ভাগ করেছিল। নেক্সট আসছে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার, বিন্দুসার। বিন্দুসার ছিল 297 থেকে 273, 297 থেকে 273 বিসি। এই বিন্দুসারের একটা ঘটনা আছে। চন্দ্রগুপ্ত সেই সময় প্রত্যেকটা রাজ্যে কি ছিল, 20 কন্যা তখন ছিল। 20 কন্যার কাজ ছিল মানে তারা খুব সুন্দরী, কিন্তু প্রত্যেক দিন হালকা হালকা বিষ খেয়ে খেয়ে তাদের শরীরটা পুরা একদম বিষাক্ত করে দিয়েছিল। তারা যদি কাউকে একটু আঁচড়ও কেটে দিত বা যদি এটা কামড়ে দিত তাহলে সামনের লোক মারা যেত। এবারে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু কন্যার মতো কিন্তু বিষাক্ত মানে প্রতিদিন মানে হালকা হালকা বিষ কিন্তু পান করত। এবারে চন্দ্রগুপ্ত মৌর্যের যে পত্নী, পত্নী সেই সময় গর্ভবতী ছিল। এবার পত্নীকে প্রচন্ড ভালোবাসতো, খাবারের সময় তাকে ডেকেছে। এইবারে ও ভালোবেসে বলছে ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি খাও। এবার যেই খেয়েছে তার শরীর কিন্তু পুরো বিষাক্ত হয়ে গেছে। আর মৃত্যু হওয়ার উপক্রম যখন হয় তখন চাণক্য আসে, চাণক্য এসে দেখছে এই ব্যাপার। তখন চাণক্য কি করে, তার যে গর্ভ, তার গর্ভটা কেটে বাচ্চাটিকে বার হয়। সেই বাচ্চাটা কিন্তু তখনও অপূর্ণ ছিল। তখন কি করেছিল, একটা ছাগল, একটা জলজ্যান্ত ছাগলের পেটে এই বাচ্চাটাকে রেখে দেওয়া হয়। 7 দিন পরে এই বাচ্চাটাকে যখন বার করে, বাইরে যখন বার করে, তার কপালে কালো রঙের একটা বিন্দু ছিল। এই কালো রঙের বিন্দুটা অনেকে মনে করেন যে ওই যে বিষ তার মায়ের শরীরের মধ্যে ঢুকেছিল, তার এক ফোঁটা এখানে পড়ে গিয়েছিল, সেই জন্য তার নাম বিন্দুসার। ওই বিন্দু, বিন্দুসার, সার মানে বিষ, ওই জন্য তার নাম বিন্দুসার। বিন্দুসারের সেরকম কোনো ইতিহাস নেই। বিন্দুসার তার সমগ্র জীবনের যুদ্ধ মূলত সাউথ সাউথ ইন্ডিয়াতেই করেছিল, দক্ষিণ ভারতে বিশেষ করে চোল চের এইসব রাজ্যগুলোর বিরুদ্ধে কিন্তু সেইভাবে সফল হতে পারেনি। আর বিন্দুসার নিয়ে যেটা আছে সেটা হলো যে বিন্দুসারকে বলা হয় অমিত্রাঘাত, অমিত্রাঘাত এটাই আছে কোশ্চেনে, অমিত্রাঘাত। ইংরেজিতে বললে কিলার অফ এনামিজ, বাংলাতে বললে শত্রু হননকারী, শত্রু হননকারী। এতটুকু ইতিহাস আছে, বেশি বিন্দুসার নিয়ে সেই ধরনের ইতিহাস পাওয়া যায় না। এইবারে বিন্দুসারের পরে আসে অশোক। এইবারে বিন্দুসারের 100টা পুত্র ছিল, 100টা, মানে অশোকের ভাই ছিল 100টা। এইবারে 273 থেকে 269 বিসি পর্যন্ত মানে 4 বছর পর্যন্ত
ভাতৃদ্বন্দ্ব শুরু হয়। কিছু কিছু বইয়ে আছে যে অশোক তার সমস্ত ভাইকে, সমস্ত ভাই মানে 99টা ভাইকে বধ করে সিংহাসনে বসেন। সিংহাসনে বসার আগে অশোক তক্ষশিলায় তক্ষশিলায় নিযুক্ত ছিলেন। তক্ষশিলা আহ, তক্ষশিলাতে একটা বিদ্রোহ হয়েছিল, ওই বিদ্রোহ দমন করার জন্য অশোককে পাঠিয়েছিল এবং বিদ্রোহটা অশোক মুক্ত হস্তে দমন করেছিলেন। তাহলে সব থেকে আগে অশোক তক্ষশিলার যুবরাজ ছিলেন। তক্ষশিলার তক্ষশিলার যুবরাজ ছিলেন। সমস্ত ভাইকে মেরে অশোক 269 বিসিতে সিংহাসনে বসেন। অশোকের সারা লাইফে, পুরা লাইফে একটাই যুদ্ধ করেছিলেন, কলিঙ্গ যুদ্ধ। একটাই যুদ্ধ করেছিলেন, বাকি তার তো সাম্রাজ্য ছিলই, ওটার সাথে অ্যাড হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ করা কলিঙ্গ যুদ্ধের সালটা 261। কিছু কিছু বইয়ে 260ও দেওয়া থাকে, বেশিরভাগ বইয়ে 261ই থাকে, 261 বিসি। কলিঙ্গ যুদ্ধ মূল কারণটা কি ছিল, যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কলিঙ্গটা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বিন্দুসারের সময় কলিঙ্গ রাজ্যটা স্বাধীন ঘোষণা করেন। এইবারে কলিঙ্গ রাজ্যটা কোথায় আছে, উড়িষ্যাতে আছে, এই এরকম জায়গাটায় আছে। এইবারে কলিঙ্গ কলিঙ্গ জয় করার মূল কারণ হচ্ছে যে এইদিকে যে জাভা, সুমাত্রা, জগদ্বীপ যেগুলো ছিল, ইন্দোনেশিয়া, সামুদ্রিক যে রাষ্ট্রগুলো, সেটার সাথে সামুদ্রিক বাণিজ্যের জন্য এই কলিঙ্গ রাজ্যটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবারে সেই জন্য বিশেষ করে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন। কলিঙ্গ রাজ্যে মানে কলিঙ্গের 1 লাখ লোক মারা যান ওখানে। ভয়াবহ একটা যুদ্ধ, মানে ভারতীয় ভারতীয় ইতিহাসের সব থেকে খতরনাক যুদ্ধের মধ্যে একটা হলো কলিঙ্গ যুদ্ধ। এত নৃশংসতা অন্য কোনো যুদ্ধে দেখা যায় নাই। এই যুদ্ধের পরেই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবারে অশোক কার কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, একজন উপগুপ্ত নামে। তাহলে অশোক উপগুপ্ত উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে অনেক কোশ্চেনে এসছে। আর অশোকের নামটা অশোকের নামটা সর্বপ্রথম কোথায় পাওয়া যায়, যে অশোক বলে একটা সম্রাট ছিলেন, এটা লিখে নাও। মাস্কি এডিক্ট, MASKI, মাস্কি এডিক্টে, মাস্কি শিলালিপিতে সর্বপ্রথম অশোকের নাম পাওয়া যায় বা জানা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সারনাথ লিপিতে, সারনাথ শিলালিপিতে, স্তম্ভলিপিতে অশোককে যে ধর্মাশোক বলা হয়েছে সেটা জানা যায়। ঠিক আছে, সারনাথ, সারনাথ, এটা ধর্মাশোক বলা হয় অশোককে এখানে। আর অশোকের অনেকগুলো স্তম্ভলিপি, শিলালিপি ছিল। শিলালিপি ছিল, মেজর শিলালিপি ছিল 14টা। মেজর শিলালিপি ছিল 14টা। 14টার মধ্যে কিছুগুলো যেগুলো ইম্পর্টেন্ট বা কোশ্চেন আছে সেগুলো জাস্ট আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। ফার্স্ট ফার্স্ট এডিক্ট, এডিক্ট বা শিলালিপি, ঠিক আছে। ফার্স্ট এডিক্টে কি ছিল এটা লিখে নাও তোমরা। প্রহিবিশন অফ অ্যানিম্যাল স্যাক্রিফাইস, প্রহিবিশন অফ
অ্যানিম্যাল স্যাক্রিফাইস। তার মানে হলো জন্তু জানোয়ারকে মারা নিষিদ্ধ, সেটা ফার্স্ট এডিক্টে লেখা ছিল। সেকেন্ড এডিক্ট লিখো, সেকেন্ড এডিক্ট। সেকেন্ড এডিক্ট, সেকেন্ড এডিক্টে কি ছিল? প্ল্যান্টিং মেডিকেল হার্বস, প্ল্যান্টিং প্ল্যান্টিং মেডিকেল হার্বস and digging well, digging well মানে ঔষধি গাছ লাগাও, আর ওয়েল মানে কুয়া খনন করো। এটা সেকেন্ড এডিক্টে ছিল। ফোর্থ এডিক্টে ছিল, ফোর্থ এডিক্ট, ফোর্থ এডিক্টে কি ছিল? ভেরি ঘোষ রিপ্লেস ধর্ম ঘোষ, ভেরি ঘোষ রিপ্লেস ধর্ম ঘোষ। ভেরি ঘোষ চোর গুন্ডা ছিল প্রথমে, খুব অত্যাচারী লোক ছিল। অশোকের সংস্পর্শে এসে সে ধর্ম গ্রহণ করে, ধর্ম ঘোষ উপাধি পায়। ভেরি ঘোষ রিপ্লেস ধর্ম ঘোষ। সেভেন্থ, সেভেন্থ এডিক্ট কি ছিল? রিলিজিয়াস টলারেন্স, রিলিজিয়াস টলারেন্স amongst all sects, sects ACCTS মানে অন্য ধর্মের প্রতি সহানুভূতি। শুধুমাত্র আমি যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম, জৈন ধর্ম, হিন্দু ধর্মের প্রতি আমাদের যে সেটা না, অন্য ধর্মের প্রতিও সহানুভূতি, সেটা ছিল সেভেন্থ এডিক্ট, সপ্তম শিলালিপি। সব থেকে ইম্পর্টেন্ট আমরা সবাই জানি ত্রয়োদশ লিপি, শিলালিপি, ত্রয়োদশ শিলালিপি। ত্রয়োদশ শিলালিপিতে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যতগুলো আছে তার মধ্যে কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা বা কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে ডিসকাস করা আছে, কলিঙ্গ ওয়ার। শিলালিপি মানে কিছুই না, মানে একটা একটা বড় চাটানের উপরে ওই খোদাই করে করে লিখা আছে, ঠিক আছে? আর এই শিলালিপি হয়ে গেল। তারপরে স্তম্ভলিপি, স্তম্ভলিপিকে বলা হয় পিলার এডিক্ট, পিলার এডিক্ট। আমরা যদি ছবি দেখি স্তম্ভলিপি কেমন, হ্যাঁ, এটা হলো স্তম্ভলিপি। এই স্তম্ভ আছে, একটাই একটাই স্তম্ভ আছে, তার উপরে এই ধরনের ছবি আছে, এইটাই বড় করে এখানে আছে, ঠিক আছে? এইবারে স্তম্ভ, স্তম্ভলিপি যেটা আছে, এই স্তম্ভলিপিটা মনোলিথিক, হ্যাঁ মনোলিথিক। মনোলিথিক, মনোলিথিক মানে কি? মনোলিথিক মানে একটাই পাথরের, যে আলাদা আলাদা কেটে যেমন একটা ইট তার উপরে ইট এরকম না, একটা পাথরকেই কেটে যেটা করেছে সেটা মনোলিথিক, অবশ্যই মনোলিথিক। তার সাথে কি প্রত্যেকটা স্তম্ভলিপি মূলত স্যান্ডস্টোন দিয়ে তৈরি, স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এত পর্যন্ত ক্লিয়ার? তার উপরে এই জিনিসটাকে বলা হয় বেল ক্যাপিটাল, বেল, বেল ক্যাপিটাল বলা হয় এটাকে। বেল মানে, বেল মানে ঘন্টা, এই ঘন্টার মতো দেখতে যেটা, বেল ক্যাপিটাল এটা বলা হয়। এর মধ্যে কি কি আছে? পদ্ম আছে, যদি আমরা ভালো করে দেখি, উল্টা সাইডে দেখি, তাহলে এটা পদ্ম থাকবে, হাতি থাকবে, ঘোড়া থাকবে, সিংহ থাকবে, চক্র থাকবে, ঘোড়া, ষাঁড়, হাতি ওই সাইডে আছে, সিংহ বসে আছে। প্রত্যেকটারই একটা একটা মিনিং আছে। ঘোড়া মানে কি, হাতি মানে কি, চক্র মানে কি, প্রত্যেকটা মিনিং আছে।
ওই মিনিং গুলা লিখে নাও। লোটাস, লোটাস মানে পদ্ম একটা আছে, পদ্মের মিনিং কি? পিউরিটি অ্যান্ড, পিউরিটি অ্যান্ড ফেকান্ডিটি, ফেকান্ডিটি। পিউরিটি মানে পুরা পবিত্র যেটা, আর ফেকান্ডিটি মানে উর্বরতা টাইপের। পিউরিটি অ্যান্ড ফেকান্ডিটি। আর লায়ন, এই লায়ন মানে কি বোঝাচ্ছে এখানে? বুদ্ধ এজ এ, বুদ্ধ এজ এ সাক্ষ্য সিংহ, মানে বুদ্ধ সাক্ষ্য বংশীয় সন্তান ছিলেন। সাক্ষ্য সিংহ, সিংহ মানে সিংহ থেকে এসছে, ঠিক আছে? বুদ্ধ যে সাক্ষ্য সিংহ, এটার মানে হলো। তারপর কি যে বুল আছে, ষাঁড় আছে। এই বুল মানে কি লিখে নাও? ফার্টিলিটি, ফার্টিলিটি মানে উর্বরতা, ফার্টিলিটি হলো। হাতি, এটা লিখে না, হাতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এই যতগুলো আছে হাতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাতি কি সিম্বল বহন করে? বুদ্ধ, বুদ্ধ এন্টার্ড হিজ মাদার ওম, বুদ্ধ লিখে নাও, বুদ্ধ এন্টার্ড হিজ মাদার ওম, ওম মানে হলো গর্ভ, WOMB, মাদার ওম অ্যাজ হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট মানে বুদ্ধ তার মায়ের গর্ভে সাদা হাতি হিসেবে মায়ের গর্ভে ছিলেন, এসেছিলেন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর বাকি থাকলে চক্র, চক্র মানে ধর্মচক্র, চক্র মানে হয়ে গেল ধর্মচক্র, ধর্মচক্র, চক্র মানে ধর্মচক্র। হর্স, এটা হর্স আছে, এই নিচে এখানে হাতি আছে। হর্স মানে হয়ে গেল হর্স। ডিপারেচার অফ সিদ্ধার্থ, ডিপারেচার অফ সিদ্ধার্থ, সিদ্ধার্থ মানে গৌতম বুদ্ধ, হ্যাঁ। গৌতম বুদ্ধ ঘর থেকে যে মহাবিনিষ্ক্রমণ, তার যে সিম্বল, সেটা হর্সের সাহায্যে দেখানো হয়। আর এবার নেক্সট চলে আসছে, হ্যাঁ পিলার তো হয়ে গেল। নেক্সট অনেকগুলো ইনস্ক্রিপশন আছে, তার মধ্যে রুমিনদেই বলে একটা আছে। এটা যেহেতু কোশ্চেন আছে সেই জন্যই আমি লিখেছি রুমিনদেই ইনস্ক্রিপশন। অশোকের যতগুলো ইনস্ক্রিপশন আছে, সব থেকে ছোট ইনস্ক্রিপশন হলো রুমিনদে ইনস্ক্রিপশন। এটা কোথায় আছে? এটা নেপালে আছে। তাহলে এখান থেকে দুটা কোশ্চেন হতে পারে, যে রুমিনদে ইনস্ক্রিপশন কোথায় আছে? নেপালে আছে। সব থেকে ছোট ইনস্ক্রিপশন কোনটা? তার উত্তর হবে রুমিনদে ইনস্ক্রিপশন। আর আরেকটা আজীবক সম্প্রদায়, আজীবক সম্প্রদায় বলে একটা আছে, আজীবক সেক্ট বা সম্প্রদায়। আজীবক সম্প্রদায়টা মূলত শুরু করেছিল বিন্দুসার। আজীবক সম্প্রদায়, আজীবক সম্প্রদায় এটাও একটা, মানে বৌদ্ধ ধর্ম যেমন জৈন ধর্ম, সেই ধরনের একটা সেক্ট ছিল আজীবক সম্প্রদায়। অশোক বারবারা কেভ, যেটা ইম্পর্টেন্ট, যেটা এখানে কি কোশ্চেন আছে, বারবারা একটা কেভ আছে, বারবারা কেভ,
কেভ মানে গুহা। বারবারা কেভটা ডোনেট করেছিল আজীবক সম্প্রদায়কে। কে? অশোক। ডোনেট আজীবক বাই অশোক। অনেক কোশ্চেন এটা এসেছে। আর মৌর্য যুগে একটা লেক ছিল, খুব ফেমাস লেক, সুদর্শন লেক। সুদর্শন লেক, সুদর্শন লেক। এই লেকটাকে প্রথম খনন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের একটা মন্ত্রী পুষ্যগুপ্ত। পুষ্যগুপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে আবার সুদর্শন লেককে 3 থেকে 4 বার সংস্কার করা হয়েছিল। কে কে করেছিল পরে আলোচনা করবো সেটা নিয়ে। আর এগুলো তো হয়ে গেল। এইবারে মৌর্য সাম্রাজ্যে কিছুগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পদ ছিল, পদ সৃষ্টি করেছিল। তার কি কি নাম আমরা সেগুলো জেনে নেবো, অনেক পরীক্ষাতে এসেছে। সেগুলো লিখে না একটু। স্পাই, স্পাই মানে যেটাকে গুপ্তচর বলা হয়। আমাদের বর্তমানে যেমন র, আইবি বা এইগুলো, সেই সময় আলাদা আলাদা নাম ছিল। কি নাম ছিল সেই সময়? সংস্থা, SANSTHA, সংস্থা, এবং সঞ্চারা, সঞ্চারা, সংস্থা এবং সঞ্চারা, সেটাকে বলা হয়তো গুপ্তচর। আর এটা ছিল বলাধ্যক্ষ, BALABHYA, বলাধ্যক্ষ। বলাধ্যক্ষ মানে কি? লুক আফটার মিলিটারি, লুক আফটার মিলিটারি। সৈন্যদেরকে যে দেখতো, সৈন্যদের যে অধ্যক্ষ তাকে বলা হতো বলাধ্যক্ষ। সমাহর্ত্রী, সমাহর্ত্রী, সমাহর্ত্রী কারা? চিফ কালেক্টর অফ রেভিনিউ, চিফ কালেক্টর অফ রেভিনিউ মানে রাজস্ব আদায়কারী প্রধানকে বলা হতো সমাহর্ত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সপটল, AKSHAPATALA, অক্সপটল। অক্সপটল কাদের বলা হতো? রেকর্ড কাম অডিট অফিস, রেকর্ড কাম অডিট অফিস। অক্সপটলটা কি মানে? যাবতীয় নথিপত্র যে সংরক্ষণ, সরকারি নথিপত্র যেগুলো, যাবতীয় সরকারি নথিপত্র যে সংরক্ষণ করে রাখতো তাকে বলা হয় অক্সপটল। হলো দৌভারিকা, DAUVARIKA, দৌভারিকা। দৌভারিকা কাদের বলা হতো? চিফ অফ প্যালেস, চিফ অফ প্যালেস, প্যালেস মানে রাজপ্রাসাদ, অ্যাটেন্ডেন্ট মানে রাজপ্রাসাদকে যে তদারকি করত বা দেখভাল করত, সমস্ত রাজপ্রাসাদটা মূলত, তাদের বলা হতো দৌভারিকা। আর তারপরে লিখে নাও কিছু। অগ্রনময়, 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এসেছিল এটা। কালেক্টেড ল্যান্ড ট্যাক্স, কালেক্টেড ল্যান্ড ট্যাক্স, এটা কোশ্চেন এসেছিল। ল্যান্ড ট্যাক্স, কালেক্টেড ল্যান্ড ট্যাক্স মানে বর্তমানে যদি আমরা
এডিএমএলআর বা বিএলআরও যদি আমরা দেখি, তার সেম বা সেই ধরনের কালেক্টেড ল্যান্ড ট্যাক্স, এটিকে তো অগ্রণময়। সীতাধ্যক্ষ, সীতাধ্যক্ষ, সীতাধ্যক্ষ হলো সুপারিনটেন্ডেন্ট, সুপারি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, মানে চাষবাসের ব্যাপারটা যিনি তদারক করতেন, বা তার হেড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেমন আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, তাকে বলা হয় সীতাধ্যক্ষ। হলো আকরধ্যক্ষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগ্রণময়। আর এইটা আকর, AKARA, আকরধ্যক্ষ, আকরধ্যক্ষ। আকরধ্যক্ষ কাদের বলা হতো? মাইনিং এন্ড মেটালার্জি, মাইনিং এন্ড মেটালার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইনিং এন্ড মেটালার্জি মানে মৌর্য সাম্রাজ্যের মূল ভিত্তি কিন্তু এটাই ছিল, মাইনিংই ছিল। মাইনিং এন্ড মেটালার্জি মানে আকরিক খনন, যে এটা করতো, মানে মৌর্য সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল কিন্তু এটা। চাষবাস তো ছিল, তার থেকেও মূল ভিত্তি ছিল এটা, মাইনিং এন্ড মেটালার্জি। আর আরেকটা লিখে নাও, পাওতাবদক্ষ, PAU PAVA, পাওতাবদক্ষ। পাওতাবদক্ষ কারা? চার্জ অফ ওয়েট এন্ড মেজারমেন্ট, চার্জ অফ ওয়েট এন্ড মেজারমেন্ট, মানে ওয়েট এন্ড মেজারমেন্ট মানে সেই অর্থে না, এটা বাজারে আলাউদ্দিন খলজি বিশেষ করে পরবর্তীকালে এটা করেছিল, যে এটা বাজারে ঠিকঠাক ওজন হচ্ছে কিনা, ওজন দিচ্ছে কিনা, বা কোনো কমি আছে বা আরো কিছু আছে, তার যে তত্ত্বাবধায়কটাকে, তাকে বলা হয় পাওতাবদক্ষ। আমরা নেক্সট আসছি তোমার কিছুগুলো স্পেশাল টাইপস অফ ট্যাক্স ছিল সেই সময়। যেমন আমাদের এখন জিএসটি বর্তমানে হয়েছে, সমস্ত ট্যাক্স উঠিয়ে, যেমন ইনকাম ট্যাক্স, জিএসটি যেগুলো আছে। মৌর্য সাম্রাজ্য সেই সময় কিছু ট্যাক্স ছিল, যেমন হিরণ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিরণ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাক দিবে অবশ্যই। হিরণ্য, পিণ্ডকর, পিণ্ডকর, বলি, এই বলি আমরা আগেই পেয়েছি, ওই বৈদিক যুগে পেয়েছি। বলি, শুল্ক যেমন আছে, ভাগা, এগুলা কি? টাইপস অফ ট্যাক্স, টাইপ অফ ট্যাক্সেস। আর আরেকটা আছে ভিস্তি, VISTHI, ভিস্তি কাদের বলা হতো? ফোর্সড লেবার, CD, ফোর্সড লেবার মানে কি? ফোর্সড লেবার মানে জোরপূর্বক যেগুলো, মানে দাস শ্রমিক যেগুলো, দাসত্ব শ্রমিক যেগুলো, জোর জবরদস্তি যাদেরকে খাটাতো, তাদের বলা যায় ভিস্তি। আরো লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিস্তি দাগ দেবে, হিরণ্য দাগ দেবে, আর একটা পুগা বলে আছে, পুগা। এটা কি? কোশ্চেন এরকম আছে যে মৌর্য সাম্রাজ্যে পুগা বলতে কি বোঝায়? পুগা অথবা গিল্ড, গিল্ড লিখে দিলাম, তোমরা হয়তো ধরে নিয়েছো যে পুগা মানে কি। শ্রেণী, এগুলো একটা একটা ট্রেডার্স, ট্রেডস কে বলা হতো। অর্গানাইজড লিখে নাও, অর্গানাইজড
অর্গানাইজ কর্পোরেশন অফ ট্রেড ট্রেড ঠিক আছে। আরেকটা আছে যুক্তা, লিখে নাও, অত ইম্পর্টেন্ট নয়। যুক্তা কাদের বলতে হয়? ক্লার্ক, ঠিক আছে, ক্লার্কদের বলা হতো যুক্তা। আরেকটা লিখে নাও ইউজারি, USURY, এটা দাগ দিবে, ইউজারি ইম্পর্টেন্ট। ইউজারি মানে কি? লেন্ডিং অফ মানি অফ হাই ইন্টারেস্ট রেট, মানে লেন্ডিং মানে মহাজন যেটা আমরা বলি, সুদঘোর। লেন্ডিং অফ মানি at হাই ইন্টারেস্ট রেট, মহাজন বা সুদঘর বলতে পারি আমরা। এটা এখনো আছে, মৌর্য সাম্রাজ্য ছিল হাজার হাজার বছর আগে, এখনো এটা আছে। আর তোমার সমস্ত মৌর্য সাম্রাজ্যটাকে 5টা প্রদেশে ভাগ করা ছিল। আমাদের যেমন এতগুলো রাজ্য আছে, 29টা রাজ্য আছে, আর কেন্দ্রশাসিত প্রদেশ আছে। সেই সময় সমস্ত মৌর্য সাম্রাজ্যটাকে 5টা প্রদেশে ভাগ করা ছিল। 5টা প্রদেশের আলাদা আলাদা রাজধানী ছিল। ওটা একটু লিখে নাও, ওটা আছে কোশ্চেন গুলো। 5 প্রভিন্সে ভাগ করা ছিল, ঠিক আছে, 5 প্রভিন্সে। এটা তাহলে লিখে নাও, প্রভিন্স ক্যাপিটাল, ঠিক আছে, প্রভিন্স। 5টা প্রভিন্স লিখে নাও। উত্তরাপথ, যার রাজধানী হচ্ছে তক্ষশিলা। তক্ষশিলা কোথায় আছে একটু আগে বললাম, TAXILA, বর্তমানে পাকিস্তানে আছে তক্ষশিলা, তক্ষশিলা যেটা বলে। দক্ষিণাপথ, দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি, ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারত যেটা ছিল, ইস্টার্ন ইন্ডিয়া ছিল তোসালি, TOSALI। এটা ভালো করে মনে রাখবে, কেন বলছি, তোসালি। তারপরে ওয়েস্টার্ন ইন্ডিয়া, যার রাজধানী ছিল উজ্জয়িনী, UJJAIN, উজ্জয়িন বা উজ্জয়িনী বাংলায় বলে। কলিঙ্গ আরেকটা লাস্টে যেটা অ্যাড হয়েছিল, সেটাকে কলিঙ্গ বলছি। যার রাজধানী ছিল, এটা ভালো করে লিখে, TASALI। উপরেটা ছিল তোসালি, এটা বলছে তাসালি বা ধৌলি। ধৌলি অপশনে থাকে না, এটাই অপশনে থাকে, ঠিক আছে। ধৌলি এক্সপ্রেস এখনো আছে, আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস। ধৌলি কোথায় আছে? এটা উড়িষ্যাতে আছে, হলো। আর আমাদের ন্যাশনাল এমব্লেম যেটা আছে, আমাদের ন্যাশনাল এমব্লেম জাতীয় চিহ্ন যেটা, ন্যাশনাল এমব্লেমটা আমাদের কোথার থেকে নেওয়া হয়েছে? সারনাথ থেকে আমাদের নেওয়া হয়েছে। সারনাথে যে তার ঐস্তম্ভ, যে ছবিটা দেখালাম একটু আগে, সারনাথ স্তম্ভ থেকে তার যে উপরে বেল ক্যাপিটালটা, আমাদের সেটাই ন্যাশনাল এমব্লেম হিসাবে গৃহীত হয়েছে। কোথার থেকে হয়েছে ন্যাশনাল এমব্লেম নেওয়া হয়েছে? সারনাথ থেকে। সারনাথটা কোথায় আছে? বানারস, ইউপির মধ্যে। সারনাথ স্তম্ভ থেকে অশোকান পিলার যেটা আছে, স্তম্ভলিপি, তার উপরে যেটা আছে ওই বেল ক্যাপিটাল, সেইখান থেকে নেওয়া হয়েছে ন্যাশনাল এমব্লেমটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন এটাই আসে যে কোথা থেকে নেওয়া হয়েছে? সারনাথ থেকে। আর সব মুনিষে
সব মনীষে প্রজা মামা। এই উক্তিটা কার? অশোকের, এটা আমরা জানি। অল অল মেন আর মাই চাইল্ড, উক্তিটা অশোক করেছিল। কোথা থেকে? কলিঙ্গ এডিক্ট থেকে আমরা জানতে পারি, কলিঙ্গ এডিক্ট থেকে, ঠিক আছে। কলিঙ্গ এডিক্টে এটা লেখা আছে, বা ত্রয়োদশ শিলালিপি আমরা বলতে পারি, 13th রক এডিক্ট, ঠিক আছে। ত্রয়োদশ শিলালিপি অথবা কলিঙ্গ এডিক্ট থেকে মানে এই জিনিসটা লেখা আছে। হ্যাঁ, কলিঙ্গ এডিক্টের মধ্যে সব মনীষের প্রজা মামা। আর আরেকটা আমরা পাই, যেটা যেটা আছে ওয়ান লাইনের কোশ্চেন, সৌগোরা কপার প্লেট, SOU, এটা দাগ দিবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৌগোরা কপার প্লেট, এখানে কোশ্চেন অনেক হতে পারে যে সৌগোরা কপার প্লেট ইজ রিলেটস টু হুম। এখানে অনেক ধরনের অপশন তোমাকে দিয়ে দিতে পারে, সমুদ্রগুপ্ত, আরো কিছু। সৌগোরা কপার প্লেটটা রিলেটস আছে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে, হ্যাঁ, এইখানে সৌগোরা কপার প্লেটটা কি লেখা আছে? কপার প্লেট মানে এখনো কেউ যদি সরকারি যদি কিছু ভালো প্রাইজ পায়, হ্যাঁ, কপার প্লেটে দেখবে একটা কপার প্লেটের উপর কিছু লেখা থাকে, সেটা দানপত্র হিসেবে দেয়। এই ধরনের একটা বোর্ড আছে কপার প্লেটের, সৌগোরা কপার প্লেট নাম, যার মধ্যে কি লেখা আছে? তার মধ্যে কপার প্লেটের মধ্যে এটা লিখে নাও যে মগধে একবার দুর্ভিক্ষ হয়েছিল, ফেমাইন হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলকালে, সেটাই বর্ণনা করা আছে কপার প্লেটে লেখা আছে যে মগধে একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল। এটা তাহলে ওটা লিখে নাও যে মেনশন কি আছে, রিলিফ মেজার, RELIEF, রিলিফ মেজার মানে দুর্ভিক্ষের সময় চন্দ্রগুপ্ত মৌর্য সবাইকে ট্যাকেল করেছিল। রিলিফ মেজার অ্যাডপ্টেড ডিউরিং ফেমাইন অফ মগধ। ফেমাইন মানে দুর্ভিক্ষ, মগধ। আর অশোক টার্নস টুয়ার্ড বুদ্ধিজম, অশোক, আরেকটা কোশ্চেন, অশোক টার্ন টুয়ার্ডস বুদ্ধিজম, কোথায় লেখা আছে এটা? মাইনর, এগুলো লিখে নাও, মাইনর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট 1 নম্বর 1। এইবারে 14টা রক এডিক্ট যেগুলো বললাম শিলালিপি, হ্যাঁ, সেগুলো 14টা আছে মেজর, অনেকগুলো মাইনর আছে, অনেক আছে মাইনর। তার মধ্যে ফার্স্ট যেটা মাইনর রক এডিক্ট, সেটার মধ্যে লেখা আছে অশোক টার্ন টুয়ার্ড বুদ্ধিজম, যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, সেটা মাইনর রক এডিক্ট 1-এ বর্ণিত আছে, লেখা আছে। আর আরেকটা জিনিস, যেটা আমরা যদি ম্যাপটা দেখি, উত্তর পশ্চিম ভারতে অশোকের যে শিলালিপি বা স্তম্ভলিপি, সেগুলো কিন্তু আলাদা স্ক্রিপ্ট ছিল। উত্তর পশ্চিম ভারতে বাদ দিয়ে বাকি সমগ্র ভারতে কিন্তু আলাদা স্ক্রিপ্ট ছিল। এবার যদি দেখি যে মোটামুটি অশোকের 90% স্ক্রিপ্ট যেটা ছিল,
বা লিপি যেটা ছিল 90%, সেটা ছিল ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী স্ক্রিপ্ট। কিন্তু উত্তর পশ্চিম ভারতে ছিল খরষ্ঠী লিপি, খরষ্ঠী লিপি, খরষ্ঠী স্ক্রিপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর পশ্চিম ভারতে বেশি লিপি পাওয়া যায় না, তার মধ্যে দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, বাকি লিপি যেগুলো আছে সেগুলো তো এটা আছে ব্রাহ্মী লিপি। উত্তর পশ্চিম ভারতে যে দুটা লিপি আছে সেগুলো তোমরা লিখে নাও। শাহবাজগড়ি, SHAHBAZGARHI, শাহবাজগড়ি, অ্যান্ড আরেকটা লিখে নাও মানসেরা, মানসেরা ইনস্ক্রিপশন, মানসেরা, MANSHERA, মানসেরা ইনস্ক্রিপশন। এই দুটা লিপি উত্তর পশ্চিম ভারতে পাওয়া গেছে, যার স্ক্রিপ্টটা হচ্ছে খরষ্ঠী লিপি। আমরা আজকে তারপরে অশোকের পরে অনেকগুলো রাজা সিংহাসনে বসেন, লাস্ট রাজা বসেন বৃহদ্রথ, বৃহদ্রথ। এই বৃহদ্রথ একটা মন্ত্রী ছিল, ব্রাহ্মণ মন্ত্রী, পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ এই বৃহদ্রথকে হত্যা করে মৌর্য বংশ ধ্বংস করেন এবং শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। শুঙ্গ বংশ মানে ব্রাহ্মণ, এটা বংশ প্রতিষ্ঠিত হয়, শুঙ্গ বংশ, শুঙ্গ বংশ। তাহলে নন্দ বংশ, মৌর্য বংশ, মৌর্য, শুঙ্গ বংশ, এটা পরবর্তীকালে আলোচনা করব। তোমরা আরেকবার বইটা স্টাডি করবে, নোটটার সাথে স্টাডি করার পরে সাথে সাথেই মোটামুটি যতগুলো পড়া যায় এমসিকিউ করবে। হ্যাঁ, তাহলে জিনিসটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি 3-4টে এমসিকিউ আমি লিখেছিলাম তোমাদের জন্য, আমি জাস্ট একবার পড়ে শোনাচ্ছি। আশা করি তোমরা ভালো করে যদি মন দিয়ে শুনেছো তাহলে অবশ্যই পারবে। In which rock edict Ashoka mentions about the casualties of Kalinga's war and declare the renunciation of war? এটা তুমি বুঝতে পারছো, কলিঙ্গ ওয়ার মানে নিশ্চয়ই এটা হবে রক এডিক্ট, ত্রয়োদশ শিলালিপি, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি রুলার অফ এম্পোরার অশোকা ইন শ্রীলঙ্কা? মানে অশোকের সমসাময়িক শ্রীলঙ্কাতে কোন রাজা ছিল? রাজা তিস্য। আমাদের যে 3 নম্বর বৌদ্ধ সঙ্গীত যেটা আছে, তার যে সভাপতি ছিল ইনিই ছিলেন। অশোকের সময়কালে হয়েছিল, আর সভাপতি ছিল তিস্য, মোগলিপুত্র তিস্য একে বলে, ঠিক আছে, মোগলিপুত্র তিস্য, মোগলিপুত্র তিস্য। আর 3 নম্বর কোশ্চেন, which of the following was only the authority of the state in the period of Maurya? একটু আগে বললাম মাইন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইন্স মৌর্য সাম্রাজ্যে only the authority of the state of the period of Maurya, এটা মাইন্স উত্তর হবে। Ashoka's contemporary foreign king Ptolemy II was the ruler of Egypt, মিশরের ছিল। আর মিশরে ছিল। আমি একটু তোমাদের বলে দিচ্ছি, এটা আমি মিস করেছি। ল্যান্ড ট্যাক্স ওয়াজ কালেক্টেড বাই হুম ডিউরিং দ্য মৌর্য এম্পায়ার? একটু আগে এটা পড়ালাম যে ল্যান্ড ট্যাক্সটা যে কালেক্ট করে তাকে কি বলা হয়? অগ্রণময়, এটা পড়ালাম তোমাদের। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, না এটা তো বলে দিয়েছি। আজকে তাহলে মৌর্য সাম্রাজ্য মোটামুটি আমরা আলোচনা করলাম। আর
তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আমার পড়ার যদি মনে হয় তোমাদের যে এইভাবে আরো ডেভেলপ করলে বা আরো তোমাদের যদি মনে হয় যে আহ, এই পড়ার কোনো স্টাইল চেঞ্জ করার বা কোনো সাজেশন যদি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমরা ভালো করে পড়ো, সামনে অনেকগুলো পরীক্ষা আসছে। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা আহ, আমাকে জানাবে কমেন্ট করে। একটা জিনিস তোমাদের বাদ হয়ে গেছে, তোমরা আহ, এটা একটু লিখে নাও যে অশোকের সমসাময়িক যেগুলো ছিল, আমি যে কোশ্চেনটা দেখলাম যেটা, যে মিশরে কে ছিল, অশোকের সমসাময়িক ছিল তোমার আহ সিরিয়ার, সিরিয়াতে কে ছিল, সিরিয়া, তারপরে মিশর, আমি একটু স্পিডে তোমাদের বলে দিচ্ছি, ম্যাসিডন, ম্যাসিডন, তারপর এপিরাস, আর লিবিয়া বা সাইরিন। এটা কোথায় আছে? আফ্রিকাতে। সিরিয়াতে ছিল অ্যান্টিওকাস, অ্যান্টিওকাস থিওস বা বা অ্যান্টিওকাস টু, কিছু কিছু বই অ্যান্টিওকাস টু থাকে। মিশরে ছিল টলেমি ফিলাডেলফাস, ফিলাডেস ফাস বা টলেমি দ্বিতীয়। ম্যাসিডনের রাজা কে ছিল? অ্যান্টিগোনাস গনেটাস, অ্যান্টিগোনাস, পরীক্ষাতে আছে কিন্তু, এই প্রতিটাই আছে। অ্যান্টিগোনাস গনেটাস। এপিরাসে কে ছিল? আলেকজান্ডার। এই আলেকজান্ডার অন্য আলেকজান্ডার, আলেকজান্ডার। আর লিবিয়াতে কে ছিল? মেগাস। আজকের ক্লাস আর বেশি লম্বা করছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। ওকে।